নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনি নয় বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় গত 21শে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি, আর এরপরই তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। গত বুধবার দুপক্ষের সওয়াল শোনার পর কেজরিওয়াল গ্রেফতারি নিয়ে করা মামলায় রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনিভাবে হয়নি। ইডির তরফে আদালতে জানানো হয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলায় মূল চক্রী হিসেবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোট প্রচারে বেরিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার নির্ধারিত সময়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। সকাল 11টা নাগাদ উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে রেখা পাত্রের জনসংযোগের কথা ছিল, কিন্তু প্রচারে বেরিয়ে সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে অক্সিজেন সাপোর্টে রয়েছেন বিজেপি প্রার্থী। পনেরো বছর পর প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত 400 প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাঝে কেটে গিয়েছে 15টি বছর। আইনি জটিলতায় আটকে ছিল বাম আমলের প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। 2009 সালে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হন 400 জন চাকরি প্রার্থী। যা নিয়ে দীর্ঘদিন অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন চাকরি প্রার্থীরা। পরে বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় অনুমতি দিল কলকাতা হাইকোর্টও। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ 3 মাসের মধ্যে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে এত বছর বাদে চাকরি পাওয়ার পর পুরনো বকেয়া সহ অতিরিক্ত সুযোগ সুবিধা দাবি করতে পারবেন না নিয়োগ পাওয়া শিক্ষকরা। নতুন চাকরি প্রাপকদের মতো সুবিধা পাবেন তারা। আদালত জানিয়েছে বর্তমানে হাওড়ায় শূন্যপদ 151। অবিলম্বে এদের নিয়োগ দিতে হবে। বাকি 250 জনের চাকরির ভবিষ্যতে তৈরি হওয়া শূন্যপদ থেকে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বঞ্চিতদের নিয়োগ নির্দেশে খুশি তাদের আইনজীবী রবিলাল মৈত্র, ফিরদৌস সামিমরা। প্রসঙ্গত 2009 সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে 2010 সালে পরীক্ষা হয়। পরের 1 বছরের মধ্যে বেশিরভাগ জেলায় নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও 4টি জেলায় নিয়োগ হয়নি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মালদা ছিল সেই তালিকায়। জানিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ 2012 সালে রাজ্য সরকার 4 জেলার নিয়োগের পরীক্ষা বাতিল করে দেয়। তৎকালীন শিক্ষা সচিব বিক্রম সেনের নির্দেশে ওই 4 জেলার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদেরই পুনরায় পরীক্ষা নেওয়া হয়। পরে জানিয়ে ফের মামলা গড়ায় হাইকোর্টে। অবশেষে দীর্ঘ 15 বছর পর সেই মামলারই নিষ্পত্তি হল। হাই নিউজ নেটওয়ার্ক। ভূপতিনগরে এনআইএর উপর হামলা তদন্ত কতদূর, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে পুলিশ জানতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ, এনআইএর উপর আক্রমণের ঘটনায় তদন্তের অগ্রগতি কি হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে কেস ডায়েরিও জমা দিতে হবে পুলিশকে। 2 সপ্তাহ পরে ওই মামলার পরবর্তী শুনানি হবে। তবে এই সময়ের মধ্যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকদের ওপর হামলার পর 3 দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে তদন্তের প্রয়োজনে আক্রান্ত এক এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ভূপতিনগর থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। ওই আধিকারিকের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনআইএ।
বুধবার আদালত জানায় এনআইএ আধিকারিকদের ভিডিও কনফারেন্স মারফত জিজ্ঞাসা করতে পারবে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, কিন্তু তাদের গ্রেপ্তার করা যাবে না। 2022 সালের বিস্ফোরণ মামলায় ইতিমধ্যেই বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করেছে এনআইএ। অভিযোগ, তাদের গ্রেপ্তার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের। একজন আহত হন। এনআইএর গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল নেতার স্ত্রী এনআইএর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। হাই নিউজ নেটওয়ার্ক। শাহজাহানের ভাই এবং দুই সাগরেদের কোর্টে হাজিরা চাইছে ইডির গোয়েন্দারা, চাওয়া হবে হেফাজতেও। শুধু শাহজাহান শেখকে জেরা নয়, এবার সন্দেশখালীর শেখের ঘনিষ্ঠ বলয়ের সদস্যদেরও কোর্টে হাজির করাতে চায় ইডি। এর মধ্যে যেমন শাহজাহানের ভাই আলমগীর শেখ রয়েছেন, তেমনই রয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর আরও এক তৃণমূল নেতা শিবু হাজরা এবং শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার মোল্লাও। ইডি সূত্রে খবর, আদালতে হাজির করানোর পরেই এদের তিনজনকে হেফাজতে চাওয়া হবে। শাহজাহানের ভাই আলমগীরকে এর আগে গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআই এর হাতেই গ্রেপ্তার হয়েছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত দিদারও। সিবিআই যখন তাদের গ্রেপ্তার করে তখন শাহজাহানও ছিলেন সিবিআই হেফাজতে। ইডির ওপর হামলার ঘটনায় আলমগীর এবং দিদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাহজাহানের আর এক সাগরেদ শিবুকে পুলিশ গ্রেপ্তার করেছিল ইডির উপর হামলা এবং সন্দেশখালী স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে। শিবু এখনও জেলেই। ইডি এই তিনজনকে আদালতে হাজির করানোর জন্য বুধবার বিচার ভবনে আবেদন করেছে। কেন এদের আদালতে হাজির করাতে চায় ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদের তিনজনকেই হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডি। তবে যে মামলায় সিবিআই বা রাজ্য পুলিশ এদের গ্রেপ্তার করেছিল সেই মামলা সংক্রান্ত বিষয় নয়। ইডি শাহজাহানের ভাই এবং তার দুই সাগরেদকে হেফাজতে চাইছে সন্দেশখালীর জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায়। সন্দেশখালী এবং ন্যাটজাট থানায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে শাহজাহান ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যান্যদের। ইডি শাহজাহানের বেআইনি কাজকর্মের তদন্তে নেমে এবার সেই দিকেই নজর দিয়েছে, যে ব্যাপারে তার সহযোগীদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তারা। সেই চেষ্টারই প্রাথমিক পর্বে এই তিনজনকে আদালতে হাজির করাতে চাইছেন ইডির গোয়েন্দারা। আদালতে হাজির হওয়ার পরেই তাদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। হাই নিউজ নেট। মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাটের পিফা পঞ্চায়েতের তাজপুরের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের সরু রাস্তা দিয়ে অবৈধভাবে মাটি বোঝাই ডাম্পার চলাচল করে, আর সেই মাটি দিয়েই বসিরহাটের ময়লা খোলার পুকুর ভরাট করা হচ্ছে। ঘটনায় বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও কোনো সুরাহা হয়নি। ফলস্বরূপ প্রত্যেক দিনের মতো বুধবার সকালেও ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ডাম্পার যাওয়ার ফলে একটি টোটো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় টোটো গাড়িটি। এরপরই এলাকায় মানুষ ডাম্পার গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, এইভাবে বেআইনিভাবে মাটি বোঝাই গাড়ি গ্রামের রাস্তা দিয়ে চলাচল করবে না। অবৈধ মাটির গাড়ি চলছে কেন? জবাব চাই। কদিন ধরে দেখছি পিপা পঞ্চায়েতের ভাটকিয়া থেকে অবৈধভাবে মাটি নিয়ে এবং এক দিন 15 থেকে 20টা করে ট্রলিতে মাটি নিয়ে কখন মানুষের স্কুল চলছে, কখন মানুষের নামাজ চলছে, সেসব দিকে তাদের ভূক্ষেপ নেই। দুরন্ত গতিতে তারা বসিরহাটের ময়লা খোলায় নাকি হাজরাতলা পুকুর ভরাট করছে। এখানকার কিছু লোক তাদের অবৈধ মাটি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করলে বসিরহাট থানা থেকে তাদের রীতিমতো অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে। তারপরে এই যে গাড়ি চলছে, গাড়ির কোনো অন্যায়ের প্রতিবাদ করলে গাড়ি এক কথাতে থানার ভয় দেখাচ্ছে এলাকার লোকজনকে। আজকে দুরন্ত গতিতে গাড়ি চলার সময় এখানে একটা টোটোকে এসে একদম সরাসরি মেরে দিয়েছে। আজকে সেই টোটোটা ভেঙে গেছে। যদি সেখানে মানুষের আরো কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? তার জন্য এলাকার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গাড়ি সব আটকানো আছে, যারা মেরে দিয়েছে এবং তার সঙ্গে যেসব গাড়ি ছিল সমস্ত গাড়ি এখানে এলাকার মানুষ আটকে রেখেছে। আমরা চাইছি অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এবং বসিরহাট পৌরসভায় মাটি ভরাট হবে। তার জন্য আমাদের পিফা গ্রাম পঞ্চায়েতের থেকে মানুষকে বিরক্ত করে সেখানে মাটি নিয়ে চলে যাবে, সেটা আমরা অবৈধভাবে নিয়ে যাবে, আমরা সেটা মানতে পারছি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রাতের ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। গুরুতর আহত হয়েছেন আরও 14 জন শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায়। জানা যাচ্ছে, কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বাসটি। রাত 8:30 নাগাদ পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেটি।
ঘটনার জেরে মৃত্যু হয় 12 জনের, আহত হয়েছেন 14 জন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজে নামেন উদ্ধারকারী দল। 12টি মৃতদেহ উদ্ধার করা হয় সেখান থেকে। দুর্গের জেলা শাসকের তরফে জানানো হয়েছে 12 জনকে রায়পুরের এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে, 2 জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ছত্তিশগড়ের দুর্গ জেলায় ঘটা বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, আর এই দুর্ঘটনার জেরে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, একটি বেসরকারি সংস্থার কর্মী বোঝাই বাস দুর্গে দুর্ঘটনার মুখে পড়েছে। দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ে। এপ্রিলেই সারছেন বিয়ে। দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বৈশাখ মাসেই বাজবে সেই বিয়ের সানাই। রাজারহাটের একটি হোটেল বুক করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। বাঙালি প্রথা মেনে সামাজিক বিয়েটা সারবেন রূপাঞ্জনা। রূপাঞ্জনা বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়কে। রাতুল মুখোপাধ্যায় একজন পরিচালক। শুরুর দিকে সিরিয়ালে অভিনয়ও করেছিলেন তিনি। স্টুডিওতেই রূপাঞ্জনার সঙ্গে তার দেখা সাক্ষাৎ এবং পরবর্তীকালে প্রেম। পালক কিকিরমিকির পরিচালনা করেছেন রাতুল মুখোপাধ্যায়। দীর্ঘ 6 বছরের সম্পর্ক তাদের। ডিভোর্সের পর 2017 সাল থেকে সিঙ্গেল মাদার হিসেবেই জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। রাতুলের সঙ্গে রূপাঞ্জনার বয়সের বেশ কিছুটা ফারাক রয়েছে, তবে সেই ফারাকটা কোনো প্রভাবই ফেলেনি সম্পর্কের মাঝে। রূপাঞ্জনার কথায় রাহুল পরিণত মনের মানুষ। তিনি বরাবরই চাইতেন সম্পর্কটার সুস্থ পরিণতি হোক। রাতুলকে বিয়ে করার ইচ্ছেও ছিল অভিনেত্রীর। সেই ইচ্ছেটাই এবার পূর্ণ হতে চলেছে 19 এপ্রিল। অভিনেত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত তাদের বিয়ের পোশাক নির্ধারণ করা হয়নি, তবে যেটাই ঠিক করা হবে সামঞ্জস্য থাকবে। রূপাঞ্জনা, রাতুল এবং রূপাঞ্জনার পুত্র রিয়ানের পোশাকে মিল রাখা হবে। পরিবারের কুলপুরোহিত হিন্দু শাস্ত্র মতে বিয়ে দেবেন। এই মুহূর্তেই জীবনের দারুণ একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। তার এই বিয়েটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুত্র রিয়ানও। রূপাঞ্জনার পুত্র রিয়ানের স্কুলের বন্ধু বান্ধব, তাদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানিয়েছেন রূপাঞ্জনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।